শুনো, পায়ের তলা কুয়াশা, বাঁশির ধুলোয়া সুর আর লম্বা পাহাড়ি রাস্তা, দার্জিলিংয়ের এক রাতের কথা সেটা। আমি তোমাদের বলি, আর তুমি চোখ বন্ধ করে শুনো, কারণ এই গল্পে কেবল কানই নয়, মনটাও শুনবে। একটা শীতল সন্ধ্যা, টয় ট্রেনের ৩ চাকার শঙ্খধ্বনি কাঁপিয়ে দিল শহর। বাজারে লুঙ্গি চাহাট আর চালচামচের আড্ডা পড়লেও পাল্লায় অন্য এক আবেগ ছিল, নৌকার বাগান বাড়ির কথা। তুমি হয়তো শুনছ, আবার কাহিনী তো বারবার বদলে না। ইচ্ছে করে বলি, এটা আমার কানে এলো, কিন্তু বিশ্বাস করো, যা ঘটল সেটা একেবারে বাস্তব। অজয় নন্দী নামটা মনে রেখো, নৌকার বাগান বাড়ির মালিক। কালো চশমা আর সাদা গোফ। তার মুখে একদিন চিন্তার রেখা দেখে আমি বলি, কি হয়েছে? সে বলল, প্রবীর সেন, আপনাকেই আমি চাই। ও আমি জানি তুমি জানো। প্রবীর সেনকে না জানলে বলো। পরে হাসি। সে রাতে অজয়ের বাড়িতে লেটার একটা এসেছে। কাগজটা সরল, ঠিক মদের বোতলের উপরের লেবেলের মতোই। লেটারটি খুলেই লেখাটি পড়া গেল, তুমি যা চোর করেছি আমরা জানি, ফেরত দাও না, তবে ফল ভয়ানক হবে কি। তবে মেসেজটাই শুধু ভাই নয়, একটা অসহ্যকটু কথা ছিল। বিষ কি, ওই শব্দটা মাথায় বাসা বেঁধে গেল। প্রবীর এসে পৌঁছালেন। রণও ছিল তার সঙ্গে। তোমরা জানো রণ আর কি, একদম ছেলে মানুষই, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। প্রথম রাতে তারা ঘুরে দেখল, ঘরের আলমারি থেকে কিছু ছোটখাটো জিনিস নিখোঁজ, দরজার তালা ঠিক, জানলায় লোহার গ্রিল কেটে যায়নি, কিন্তু ফ্লোরে একটা অদ্ভুত ছাপ, ছোটা, লেকচার রুমের পৃষ্টির মতো, নীল রঙের পলিথিনের ছোট ফালি। প্রবীর সেটা দেখে বলল, এটা নীল রে, রংটা কেবল শাড়ির না, বিশেষ কিছুতে ব্যবহৃত হয়। রণ তো কৌতূহলে লম্ফ দিল, দাদা মানে কি? প্রবীর বলল, সবর নীল, রান্নার কাপড় নয়, এটা ব্যবসায়ীদের স্যাম্পল ব্যাগের ফালি হতে পারে। রাত ঘনিয়ে এলে বাগানের দিকে থেকে এক অদ্ভুত বাঁশির সুর, শান্ত মিষ্টি, কিন্তু ভয়ের মতো কেঁপে ওঠে। কেবল সুর নয়, সুরের পরে আলমারি দরজা খোলা, এবং লেটার আর এক চিঠি, খড়ি কিংবা কালি নয়, একটি ছোট কাগজে ছাপানো, শেষবার লিখা। প্রবীর ধীরে ধীরে চারিপাশ ঘেঁটে দেখলেন। একটা পুরনো তালা ছিল আলমারির ভেতর লাগানো। এটা মধ্যে ছোট্ট স্ক্র্যাচ আছে, এতে কোনো কৌশল আছে। তিনি রুনোকে বলেন, যদি কেউ আলমারির চাবি পায়, সে রাত্রে আলমারি খুলতে পারবে। লোকেরা বলে, সে কাল রাতে পৃথিবী ছেড়ে গেছে, কেউ জানতো না কোথায়। প্রবীর একটি বিষাক্ত কৃত্রিম সূচের ছাপ দেখতে পেলেন আলমারির পিছনে। চৌকাস কণ্ঠে বললেন, এই ছাপটার মাপ খুব ছোট, কেউ যদি পেশাদার হয় তো বোঝা যায়। রোহিত মুখার্জি, এক স্থানীয় সাংবাদিক এসে হাজির। সে অজয়ের পুরনো বন্ধু। মুখে দুশ্চিন্তা, হাতে কটা নকল রিপোর্ট। প্রবীর জানল, রোহিত জানে কিছু। সে কানে কানে বলল, আসলে একটা লেনদেন আছে, বড় কিছু না, কিন্তু গোপন নথি আছে, যা প্রজন্মে প্রজন্মে লুকানো ছিল। অজয় নিজের পরিবারের পুরনো জমি সম্পত্তির কাগজ দেখে দিল। কেউ সেই কাগজ চায়। প্রবীর চুপ করে ভাবলেন, চোর আর ভয় দেখানোর উদ্দেশ্য, বা উভয়ই। তৃতীয় রাতে প্রবীর আর রণ হঠাৎ বাগানের পথে গিয়ে দেখল, একজন কালো চাদর পরিহিত মানুষ বাঁশি বাজাচ্ছে। চেয়ে দেখতেই সে হঠাৎ গা ভেঙে পালাল। রণ দৌড়ে তাকে ধরতে গিয়ে নীরব ছোপে দিল। মিথ্যেই সেটি প্রায় ধরা পড়ে। পাল্টা লোকটি মাটিতে কেটেছে, তার পকেটে ছিল নীল রঙের পলিথিনের টুকরো, আর তার কাছে ছিল ক্ষুদ্র এক কাগজ, চিঠি নয়, ছেঁড়া সারটাই। প্রবীর ধরে নিয়ে এসে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে কণ্ঠে কাঁপুনি, আমি শুধু একবার শৌচি। আমি চোর নই। অথচ প্রমাণ চট করে বলছিল, সে বারবার ওই হোটেলে আগমন করত। প্রবীর নীরবে সবকিছু মিলিয়ে বললেন, বাঁশির সুর একটা সংকেত। নীল পলিথিন ব্যাগের টুকরো যাকে পাওয়া গেছে, তা নির্দেশ করছে কারো কাছে স্যাম্পল ব্যাগ আছে বা ছিল। গোপাল দাস কোথায় গেল? সম্ভবত সে আসল তথ্য জানত। আর রোহিত যে কাগজপত্রের জন্য দৌড়াচ্ছে, তারও হাত আছে। তিনি অজয়কে জিজ্ঞেস করলেন, তুমি কার সাথে ব্যবসা করো? কারা তোমার কাছ থেকে পাওনা চাইতে পারে? অজয় গম্ভীর হয়ে বলল, এটা পরিবারের পুরনো জমির কাগজ, যা হয়তো আয়েশি মানুষের কাছে গিয়ে পড়েছে। প্রবীর আরও একভাবেই ভেবেছেন, ভয় দেখানো হচ্ছে যেন কেউ জোর করে জিনিস বের করাতে পারে। যদি কেবলমাত্র কাগজ চাইত, তাহলে চুরি করে নিয়ে যেত, কিন্তু হেনস্থা করে ভীত করাটা আলাদা।
একদিন সকালে বাড়ির লাইব্রেরির চেয়ারে একটা ড্রয়িং পেলেন প্রবীর। চিঠিতে আঁকা একটি মানচিত্র দেখায় বাগানের ঠিক পেছনের পুরনো কুয়া খোলা জায়গায়। প্রমাণ মিলল, কেউ সেখানে পুরনো একটি বাক্স পুঁতে রেখেছে। রাতেই সেখানে গিয়ে তারা খোঁড়াখুঁড়ি করে একটি ছোট কেস পেল। ভেতরে ছিল পুরনো নথি এবং কিছু পুরনো ছবি। এগুলোই ছিল সেই কাগজপত্র যেগুলো নিয়ে সবাই লিপ্ত ছিল। আর তখনই সত্য বেরিয়ে এলো, রোহিত ছাড়া আর কেউ জানত এই জায়গার কথা। তার মানে রোহিত কেবল সাংবাদিক নয়, সে জানত কিভাবে প্রয়োজনীয় সংকেত পাঠাতে হয়। আর বাঁশি ছিল কলাবাজির মতো সংকেত, রাতে কাউকে আনা নেয়ার জন্য। প্রবীর চুপ করে বললেন, সবগুলো সূত্র একসঙ্গে পড়লে দেখা যায় কেউ এই কাগজ ফেরত চাচ্ছে, কিন্তু প্রলোভন দেখানো হচ্ছে। গোপাল দাস জানত সে বাড়ি ছাড়া হয় নাই, সে হয়তো এক প্রকার আত্মগোপন করেছে। এক বিকেলে প্রমাণের জোরে প্রবীর সবাইকে ডেকে বললেন, রহস্যটা সরল। গোপাল দাস নিজে তখনই পেয়ে গিয়েছিল কাগজগুলো এবং পরিকল্পনা করেছিলেন নিজেই চুরির নাটক তৈরি করে এটাকে আড়াল করে রাখবেন। কিন্তু কাউকে কাগজ দিতে গেলে তিনি বুঝেছিলেন এটা পরিবারের জন্য বিপজ্জনক। তখন তিনি পালিয়ে গেছেন। তবে আসল টুইস্ট হল, রোহিত আসলে অজয়ের দূর সম্পর্কের আত্মীয়। সে চেয়েছিল কাগজের দাম পাবে। বাঁশির সুরটা সে ব্যবহার করত যাতে চোরেরা রাতের আঁধারে আসে আর কাগজ বের করে নেয়। গোপাল দাস ধরা পড়ার ভয়ে পালিয়েছে, কিন্তু পরে সে থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে, কারণ সে জানত তার চাওয়া শুধু পরিবারের সুরক্ষা। সবকিছু শেষে অজয় লজ্জায় লজ্জায় বলল, আমি ভুল করেছি, পরিবারের নাম লুকিয়ে রাখার চেষ্টায় আমি মানুষের ভয় বাড়িয়েছি। প্রবীর কেবল হেসে বললেন, মানুষের মধ্যে ভুল থাকে, কিন্তু সত্যি চেনা গেলে সব ঠিক হয়ে যায়। আর বাঁশির মধুর সুর, ওটা আর কখনো নৌকার বাগানবাড়ির রাতে বাজেনি। কাহিনী শেষ। কুয়াশার ভেতর সূর্য উঠল, আর আমার কণ্ঠ ক্লান্ত। তুমি শুনলে কেমন লাগলো? আমার সময়ের অনেক গল্প আছে, সবগুলোই কানে কানে বলার মতো। প্রবীর সেন একজন মানুষ যে যেখানে যায় সেখানে রহস্য তার পিছু নেয়। কিন্তু শিখেছি, রহস্য যতই গভীর হোক, যুক্তিই শেষ কথা বলে। দৈহিক সূত্রে মাথা ধীরে নত করে। এবার ঘুমাও, কাল সকালে কুয়াশা উঠবে আর শহরটা নতুন করে কথা বলবে। আমি এ গল্পটা এখানে রেখে যাচ্ছি। যদি কোনোদিন তুমি আবার শুনতে চাও, আমি হবে তোমার পকেটে থাকা সেই পুরনো নীল পলিথিন, তুমি কেবল খুলবে।